Hello friends, welcome to my YouTube channel The Web Education. So friends, আমরা যে সিরিজটি চালু করেছিলাম টার্গেট WB প্রাইমারি ইন্টারভিউ 2022-এর, তো আজকে এটা হচ্ছে 48 নাম্বার ক্লাস। তো এর আগে অনেকগুলো ক্লাস করানো হয়েছে, অর্থাৎ 47টা, এবং আরও টপিক ওয়াইজ ক্লাসও রয়েছে, ডেমো ক্লাসও রয়েছে। তো যারা চ্যানেলে নতুন, প্রথমেই বলবো আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন অন করো, যাতে এই ধরনের ক্লাসের নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে থাকো। এবং সাথে সাথে প্রাইমারি রিলেটেড বা আপার প্রাইমারি যে কোনো টিচিং এক্সাম বা কম্পিটিটিভ এক্সামের সমস্ত নিউজ, আপডেট এবং ক্লাস কিন্তু আমার দ্য ওয়েব এডুকেশন চ্যানেলে কিন্তু তোমরা পেয়ে যাবে। আর যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও, কারণ এই ধরনের যে ক্লাসগুলো আমি দিচ্ছি আর কি, তার সম্পূর্ণ ফ্রি অফ কস্ট কিন্তু পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে। আর এই ক্লাসের যে চ্যানেলের যে প্লেলিস্টটা আর কি, এই ক্লাসগুলোর প্লেলিস্টটাও কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও আমি প্রোভাইড করে দেবো ভিডিও ডেসক্রিপশান বক্সে। তোমরা সেখান থেকে কিন্তু প্রত্যেকটা ক্লাস দেখে নেবে এবং সাথে সাথে টেলিগ্রাম চ্যানেলও যুক্ত হয়ে যাবে। ওকে। আর এই যে প্রশ্নগুলো আমি করাচ্ছি, এগুলো সমস্ত কিন্তু 2017 থেকে যে প্রশ্ন করা হয়েছিল তার প্রশ্ন রয়েছে, এবং তার অনুকরণে কিছু প্রশ্ন আমি এখানে দিয়েছি, যেগুলো 2022 স্টেট ইন্টারভিউ পরীক্ষাতে আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আজকে শুরু করা যাক ভিডিওটা। তো ভিডিওটা মন দিয়ে সকলে দেখো, ভিডিওটি লাইক করো অবশ্যই, এবং শেয়ার করো, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। কার কী অসুবিধা আছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর সকলকে অনুরোধ করবো যে একটা লাইক হলো অবশ্যই করো, কারণ যেহেতু ভিডিওটা দেখছো, একটা লাইক তো অবশ্যই করা যায়। তো অবশ্যই আঙুলটা কিন্তু লাইক বাটনে দাও, এবং একটা লাইক অবশ্যই করো, যাতে করে চ্যানেলের রিচ বাড়ে। এবং সাবস্ক্রাইব যারা এখনও পর্যন্ত করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে। দেখো আজকে যে ক্লাসটা, সেটা হচ্ছে 48 নাম্বার ক্লাস। তো দেখো প্রথম প্রশ্ন কী রয়েছে আজকে, এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ফ্যাক্ট বেসড এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে। দেখো আজকে প্রথম প্রশ্ন, যে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর যে ইংরেজি বিষয়ের বইটি, সেই বইটির নাম আমরা সকলে জানি কি? বাটারফ্লাই। তো এই যে প্রাথমিক বিদ্যালয়ে যে সমস্ত বইগুলো থাকে, সেই বইয়ের নাম, নামকরণ, অর্থ, কে অলঙ্করণ করেছে, কে সেটা করেছে আর কি, ডিজাইন, মুদ্রিত, সমস্ত কিছু কিন্তু আমি ওটারও ক্লাস দিয়েছি প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত। তো অবশ্যই কিন্তু চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করো, সেখানে কিন্তু সমস্ত ক্লাসগুলো কিন্তু তোমরা এক এক করে পেয়ে যাবে। তো এই যে বাটারফ্লাই, এই বাটারফ্লাই কেন নামকরণ করা হয়েছে সেটার কারণটা বলো, বা সার্থকতার কী এদের না কি বলবে না। বাটারফ্লাই শব্দের অর্থ আমরা কি জানি? প্রজাপতি। যেমন রং বেরঙের প্রজাপতি সব বাচ্চাদের কাছে খুবই প্রিয় হয় এবং আকর্ষণীয়, কারণ কি বাচ্চারা রং বেরঙের জিনিস দেখতে পছন্দ করে, এবং প্রজাপতি এমন একটা পাখি, জীব আর কি, যার কিন্তু রং বেরঙের ডানা রয়েছে, এবং এগুলো দেখে বাচ্চারা কি খুবই আকর্ষণীয় হয় এবং বাচ্চাদের কাছে প্রিয়। ইংরেজি বইয়ের প্রতি বাচ্চাদের বেশি করে আকর্ষিত করার জন্যই এই ধরনের রূপক নাম নেওয়া হয়েছে বলে আমি মনে করছি। যেমন আমার বই, তারপরে যেমন রয়েছে কুটুম কাটাম, মজারু, এই সমস্ত বইয়ের নামকরণে একটা একটা অর্থ রয়েছে। তো সে তেমনি বাটারফ্লাই যে নামকরণ করা হয়েছে, তার পেছনে যে অর্থ সেটা হচ্ছে এটাই। এই শ্রেণীগুলিতে বাচ্চাদের মূলত আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয় শেখানো হয়। বাচ্চার মধ্যে ইংরেজি শব্দভাণ্ডার বাড়ানোর চেষ্টা করা হয়। ছোট ছোট গল্প এবং রঙিন চিত্রের মাধ্যমে এগুলি করা হয়, যাতে করে বাচ্চাদের মধ্যে শব্দ ভাণ্ডার বাড়ার পাশাপাশি নীতি, নৈতিকতা, আদর্শবোধ, দৈনন্দিন জীবন জীবন দৈনন্দিন জীবন তাছাড়া কী রয়েছে, দৈনন্দিন জীবন সম্পর্কে একটা ধারণা তৈরি হয়। আর ধারণা তৈরি করতে গেলে বাচ্চাদের তো পাঠ্যপুস্তকের প্রতি আকর্ষণ করাতেই হবে, আর এই আকর্ষণ বাড়ানোর জন্যই আমার মনে হয় বাটারফ্লাইয়ের মতো রূপক নামটি নেওয়া হয়েছে। তো মূল বিষয় হচ্ছে কি, যে বাচ্চারা যেহেতু দেখো বাস্তব জীবনে, বাস্তব জগতের সাথে তারা জড়িত, তারা বিভিন্ন রং বেরঙের জিনিস পছন্দ করে, বিভিন্ন ছবি পছন্দ করে। তো তার জন্য তাদেরকে এমনভাবে প্রত্যেকটা পাঠ্যপুস্তক রচনা করা হয়েছে, যাতে প্রথমত তারা পাঠ্যপুস্তকের প্রতি, পড়ার প্রতি প্রথমে মনোযোগী হয়। তারপরে যে পাঠগুলো রয়েছে সেখানে বিভিন্ন রং বেরঙের ছবি দেওয়া রয়েছে, যাতে পাঠদানের সাথে সাথে সেই ছবির প্রতিও তাদের আকৃষ্ট করে, এবং পাঠদানটাও তাদের কাছে ফলপ্রসূ হয়। এই জন্য বিভিন্ন বই প্রাথমিক বিদ্যালয়ে যে দেওয়া হয়েছে, সেখানে রং বেরঙের ছবি রয়েছে, নামকরণের যে সার্থকতা সেভাবে কিন্তু তাদের নামগুলো দেওয়া হয়েছে। ওকে। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন কি বলছে না, প্রাথমিক বিদ্যালয়ে কটি সাবমেটিভ এক্সাম হয় এবং কি কি মাসে হয়? বিভিআই এটা কিন্তু, তুমি যেহেতু একজন প্রাথমিক শিক্ষক বা শিক্ষিকা হবে, তো এই বিষয়গুলো জানা অবশ্যই দরকার। এবং ইন্টারভিউতে এমন নয় যে তোমাকে কোনো উটপটাং কিছু প্রশ্ন করলো, সেটা নয়।
প্রাথমিক রিলেটেড যে সমস্ত বইগুলো রয়েছে এবং সেখান থেকে কী ধরনের তুমি কী কী সমস্যার সম্মুখীন হচ্ছ, কোন কোন বিষয়গুলো তোমার জানা দরকার, বইয়ের মধ্যে কী কী বিষয় রয়েছে, এই ধরনের কিন্তু প্রশ্ন করবে প্রায়। যাদের নিজস্ব গ্র্যাজুয়েশন সাবজেক্ট আছে দেখো সেই প্রশ্নগুলো আলাদা জিনিস বা আলাদা বিষয়, কিন্তু তোমাকে ইন্টারভিউ দিতে গেলে বা প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে তুমি যখন ইন্টারভিউ দেবে তোমার প্রাথমিক রিলেটেড সমস্ত কিছু জানা একটা আবশ্যক দরকার, তাতে করে তোমার ইন্টারভিউতে নাম্বার পাওয়ার জন্য খুবই কাজে দেবে। তো প্রাথমিক বিদ্যালয়ে কটি সামেটিভ এক্সাম হয় না বলবে 3টি। কি কি? প্রথমটি হয় এপ্রিলের শেষে বা মে মাসের শুরুতে, দ্বিতীয়টি হয় জুলাইয়ের শেষে বা আগস্টের শুরুতে, এবং তৃতীয়টি হয় নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে। যেটা বর্তমানে এখন যে এক্সামটা চলছে একটা সামেটিভ ইভ্যালুয়েশন হচ্ছে বিদ্যালয়গুলোতে, ওকে, এবং এটা হচ্ছে শেষ সামেটিভ ইভ্যালুয়েশন এই মাসটাতে। তো কী বলবে প্রাথমিক বিদ্যালয়ে কটি সামেটিভ এক্সাম হয় বা ইভ্যালুয়েশন, সেটা বলবে 3টি। একটা হচ্ছে প্রথমটি এপ্রিল মাসের শেষে বা মে মাসের শুরুতে, দ্বিতীয়টি জুলাই মাসের শেষে বা আগস্টের শুরুতে, এবং তৃতীয়টি বলবে নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে, ওকে। নেক্সট দেখো 3 নম্বর, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং ইভ্যালুয়েশন থেকে যাদের কোনো প্রশ্ন যদি থাকে তোমরা চ্যানেলে প্লেলিস্টে ভিজিট করো। আমি তো নিঃসন্দেহে বলছি যে চ্যানেলে যে ক্লাসগুলো করানো আছে কোনো দিন ভাবতে হবে না যে এখান আমার কোনো প্রশ্নের উত্তর জানা নেই বা আমি এই প্রশ্নটা কোনো দিন শুনিনি। অ্যাসেসমেন্ট থেকে বা ইভ্যালুয়েশন থেকে বা মূল্যায়ন থেকে একদম ডিটেলস ফুল অ্যান্ড ডিটেলস ক্লাস কিন্তু করানো হয়েছে, এবং যে কোনো টিচিং এক্সামের জন্য ইভ্যালুয়েশন থেকে যদি কোনো প্রশ্ন আসে ওর বাইরে কিন্তু আসবে না। তো অবশ্যই ক্লাসটা সেখানে কিন্তু দেখে নিও। দেখো 3 নম্বর, ফর্মেটিভ এবং সাবমেটিভ এই দুটো অ্যাসেসমেন্টের বেসিক পার্থক্য কী, সাধারণ পার্থক্য না কি বলবে শিক্ষার্থীরা কোনো একটি বিষয় কতটা শিখেছে, কীরকম ত্রুটি আছে, সেগুলি কিভাবে সংশোধন করা যাবে ইত্যাদি বিষয়গুলি দেখার জন্য, অর্থাৎ শেখার উন্নতি পর্যবেক্ষণের জন্য গঠনমূলক মূল্যায়ন বা ফর্মেটিভ ইভ্যালুয়েশন বা অ্যাসেসমেন্ট করা হয়। আর অন্যদিকে শিক্ষার্থীরা যে বিষয়টি শিখেছে সেটা ফাইনাল মূল্যায়ন বা কর্মদক্ষতার কোনো একটি পর্যায়ে যে পদ্ধতিতে করা হয় সেটি হচ্ছে সমষ্টিগত মূল্যায়ন বা সামেটিভ ইভ্যালুয়েশন। আমি বিষয়টা আরেকবার বলছি। দেখো ফর্মেটিভ ইভ্যালুয়েশন হচ্ছে কি সারা বছর ধরে তোমার কি যে কোনো মুহূর্তে একটা কোনো টপিক নিয়ে করতে পারো, মৌখিকভাবে হয় সেটা যে কোনোভাবে হয়, কিন্তু সামেটিভ ইভ্যালুয়েশন একটা নির্দিষ্ট সময় অর্থাৎ অনেকটা গ্যাপ রেখে কিন্তু এটা হয়ে থাকে, এবং যেটার একটা সামেটিভ ইভ্যালুয়েশন একটা ভাস্ট টপিক এবং ফর্মেটিভ ইভ্যালুয়েশন বিভিন্ন ছোট ক্ষুদ্রভাবে পার্ট অনুযায়ী করা হয়ে থাকে। আশা করছি বুঝতে পারছো। যদি বুঝতে পারছো অবশ্যই কিন্তু ভিডিওটাতে লাইক তো একটা করতে পারো, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল নোটিফিকেশনটি অন করতে কেউ ভুলো না, ওকে। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, প্রথাগত ও প্রথা বহির্ভূত বা অপ্রথাগত এই দুটি শিক্ষার পার্থক্য কীরূপ। তো প্রথাগত শিক্ষাকে আমরা আরেক নামে জানি কি, সেটা হচ্ছে নিয়ন্ত্রিত শিক্ষা, মনে রাখবে। এবং নিয়ন্ত্রিত থেকে বোঝা যাচ্ছে যে এখানে নিয়ন্ত্রণ থাকবে, একটা নির্দিষ্ট প্রথা আইন শৃঙ্খলার মধ্যে থাকবে। না কি বলবে সমাজ দ্বারা স্থাপিত প্রতিষ্ঠানের মাধ্যমে সচেতনভাবে এবং উদ্দেশ্যপূর্ণভাবে নির্দিষ্ট পাঠ্যক্রম অনুসারে নির্দিষ্ট এবং কি বলছে না যোগ্য ব্যক্তি, যেখানে যোগ্য ব্যক্তি বলতে কি শিক্ষক দ্বারা শিক্ষার্থীদের যে বিশেষ শিক্ষাদান করা হয় তাই হলো প্রথাগত বা বিধিবদ্ধ বা নিয়ন্ত্রিত শিক্ষা বলা হয়। এটা প্রথাগত দুবার রেখেছি, প্রথাগত বা বিধিবদ্ধ বা নিয়ন্ত্রিত শিক্ষা। অর্থাৎ এখানে কি থাকবে একটা নিয়ম শৃঙ্খলা, একটা পরিবেশের মধ্যে একটা টাইম ম্যানেজমেন্ট থাকবে, যেখানে সময়গতভাবে কেউ এখানে কি নিয়ন্ত্রণ করবে এই বিষয়টা পড়ার পাঠদানের প্রতি, যেমন বিদ্যালয়ের ক্ষেত্রে থাকে, সেটা হচ্ছে প্রথাগত। আর প্রথা বহির্ভূত বা অপ্রথাগত কোনটা না, এই শিক্ষা ব্যবস্থা প্রথাগত বিদ্যালয়ের বাইরে সংগঠিত একটি ধারাবাহিক প্রক্রিয়া। এই শিক্ষা ব্যবস্থা নির্দিষ্ট শিখন পরিস্থিতিতে সম্পন্ন হয়। এই শিক্ষা ব্যবস্থা নির্দিষ্ট জনগণের অর্থাৎ শিশু প্রাপ্তবয়স্ক যে কোনো স্থির করতে পারে। অর্থাৎ তোমার বিদ্যালয়ের মধ্যে যেটা শিখছো সেটা প্রথাগত, এবং বিদ্যালয়ের বাইরে যে বিভিন্নভাবে কারো কাছ থেকে শিখতে পারো সেটা প্রথা বহির্ভূত বা অপ্রথাগত। এখানে কোনো নিয়ম শৃঙ্খলা নেই। তো এই হচ্ছে প্রথাগত এবং প্রথা বহির্ভূত শিক্ষার বিষয়টা কি সেটা তোমাদেরকে তুলে ধরলাম। নেক্সট এই প্রশ্ন কিন্তু অনেকেরই করেছিল, অনেকেই যে এসআই অফিস আমরা বলি তো স্কুলে যে এসআই অফিস আমরা বলি যে যেখানে এসআই স্যার থাকে বা ম্যাডাম থাকেন, তো এই এসআই অফিসকে বাংলাতে কি বলে না কি বলবে অবর বিদ্যালয় পরিদর্শক অফিস। কি বলবে এসআই অফিসকে বাংলাতে বলা হয় অবর বিদ্যালয় পরিদর্শক অফিস। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, যে এসএসকে এবং এমএসকে স্কুল কি
এবং এই স্কুলগুলি কেন তৈরি করা হয়েছিল। তো এখনও দেখবে বিভিন্ন এলাকাতে রয়েছে এসএসকে এবং এমএসকে স্কুলগুলো। তো এইগুলো কী জিনিস এবং কেন তৈরি করা হয়েছিল এগুলো। তো দেখো এসএসকে পুরো নাম কী বলবে, শিশু শিক্ষা কেন্দ্র। কী বলবে, শিশু শিক্ষা কেন্দ্র। এস ফর শিশু, আরেকটা এস ফর হচ্ছে শিক্ষা, এবং কে ফর হচ্ছে কেন্দ্র। তো শিশু শিক্ষা কেন্দ্র কী জিনিস না, সর্বশিক্ষা মিশনের আওতায়, মনে রাখবে এসএসকে কিন্তু সর্বশিক্ষা মিশনের আওতায়, কিন্তু বর্তমান সমগ্র শিক্ষা মিশনের আওতায় স্থানীয় পঞ্চায়েত প্রশাসন দ্বারা এই বিদ্যালয়গুলি পরিচালিত হয়। এখান থেকে আরও প্রশ্ন করবে যে এসএসকে যে স্কুলগুলো, যে বিদ্যালয়গুলো রয়েছে সেগুলো যে কার আন্ডারে বা কার আয়ত্তে থাকে না, কি বলে পঞ্চায়েত প্রশাসন দ্বারা এগুলো কিন্তু পরিচালিত হয়। যেখানে কি প্রি প্রাইমারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত শিশুদের এই বিদ্যালয়গুলিতে পাঠদান করা হয়। এখান থেকে আরও একটা প্রশ্ন, যে এসএসকে স্কুলে কত শ্রেণী থেকে রয়েছে না, কি বলবে প্রি প্রাইমারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত এসএসকে স্কুলে বা শিশু শিক্ষা কেন্দ্রতে পড়ানো বা পাঠদান করানো হয়। নেক্সট হচ্ছে তারপর এমএসকে। তো এমএসকে বলতে কি, মাধ্যমিক শিক্ষা কেন্দ্র, এটা বুঝতেই পারছো। তো মাধ্যমিক শিক্ষা কেন্দ্র কি না, এটাও কিন্তু সর্বশিক্ষা মিশনের আওতায়, বর্তমান সমগ্র শিক্ষা মিশনের আওতায় স্থানীয় পঞ্চায়েত প্রশাসন দ্বারা এই বিদ্যালয়গুলি পরিচালিত হয়। পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিশুদের এই বিদ্যালয়গুলিতে পাঠদান করা হয়। তবে 1 ডিসেম্বর থেকে এই বিদ্যালয় শিক্ষা দপ্তর দ্বারা ডিরেক্ট নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ ডাইরেক্টভাবে কিন্তু বিদ্যালয় শিক্ষা দপ্তর কিন্তু এগুলোতে নিয়ন্ত্রণ করে। এই দুই প্রকল্পের প্রকৃতপক্ষে উদ্দেশ্য খুবই বৃহৎ। কি কি রয়েছে এখানে না, এখানে বলবে কি না, এখানে রয়েছে এই দুই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো কি, সম্পন্ন শিক্ষার ব্যবস্থা করা প্রতিটি স্তরের শিশুদের জন্য এবং তার উন্নয়ন ঘটানো, স্কুল শিক্ষায় সামাজিক এবং জেন্ডার গ্যাপ পূরণ করা, স্কুল শিক্ষায় সকল স্তরের শিশুদের মধ্যে সমতা আনা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ব্যবস্থা করা। আর কি থাকবে এখানে, আর থাকবে শিশুদের মধ্যে শেখার গুণগত মান বৃদ্ধি করা। তো এই হচ্ছে এসএসকে স্কুল অর্থাৎ শিশু শিক্ষা কেন্দ্র এবং এমএসকে স্কুল অর্থাৎ মাধ্যমিক শিক্ষা কেন্দ্র স্কুলের সঠিক পরিচয়। নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখো, এটা বিভিন্ন প্রকল্প থেকে কিন্তু আমি একটা ক্লাস করিয়ে দেবো, কিন্তু এখানে আমি দেখেছি একটা প্রশ্ন, যে সেটা হচ্ছে কন্যাশ্রী প্রকল্প নিয়ে যা জানেন বলুন। ওকে, এটা কিন্তু তোমাদের পরিবেশের দেখবে ক্লাস 5-এর পরিবেশ বইতে কিন্তু রয়েছে, যে পুরুলিয়া জেলা থেকে কিন্তু আফসানা খাতুন এবং রেখা কালিন্দী, ওনারা দুজন কন্যাশ্রীর জন্য যে বিয়ের থামাবার জন্য তারা রাষ্ট্রপতি পুরস্কার কিন্তু পেয়েছিল। এবং এটা কিন্তু আমাদের পরিবেশ যে ক্লাস 5-এর বই রয়েছে সেখানে কিন্তু এটা শেষের দিকে দেখবে দেওয়া রয়েছে। তো এই জন্য এই টপিকটা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। না কি বলবে, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা গৃহীত এই প্রকল্প অনুসারে স্কুল পড়ুয়া ছাত্রী যাদের বয়স 13 থেকে 19 বছর এবং যাদের পারিবারিক বাৎসরিক আয় 1,20,000 টাকার অধিক নয়, তাদের বার্ষিক 500 টাকা এবং বর্তমানে যেটা 750 টাকা করা হয়েছে বৃত্তি বা অনুদান দেয় রাজ্য সরকার। আর কি রয়েছে এখানে, এটা কিন্তু সূচনা হয়েছিল মনে রাখবে 2013 সালে। এর শর্ত কি হতে হবে যে যারা পাবে না, প্রথমত তাকে স্কুল পড়ুয়া হতে হবে, অর্থাৎ স্কুল ছুট হওয়া চলবে না। আর 2 নম্বর, অষ্টম শ্রেণী বা 13 বছরের থেকে ছাত্রীরাই কিন্তু এই বৃত্তি পাবে। এই শর্ত দুটো কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো তারপর কি রয়েছে, তার আগে বলবো একটা গুড নিউজ, যে যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন প্রথমে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও। এবং এটা টার্গেট WB প্রাইমারি টেট 2022 ইন্টারভিউ একটা গাইড বুক আমি লঞ্চ করেছিলাম, যার মূল্য রয়েছে 125 টাকা। এবং এখানে 344টা পেজ রয়েছে, যেখানে প্রায় সমস্ত টপিক, আমি বলবো না সমস্ত টপিক, কারণ একটা ইন্টারভিউ মানে অনেক ভাস্ট, কিন্তু যে টপিকগুলো তোমাদের জানা দরকার এবং যেগুলো 2017 থেকে কিন্তু প্রশ্ন করেছিল, এবং যে টপিকগুলো কিন্তু তোমার যদি না জানো তাহলে ইন্টারভিউ কিন্তু কী নলেজ বা ইন্টারভিউ কী জিনিস WB টেট ইন্টারভিউ সেটা কিন্তু বুঝতে পারবে না। তো অবশ্যই বলবো তোমরা প্রথমে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও দ্য ওয়ে অফ এডুকেশনের, এবং সেখানে গিয়ে আমি যে নাম্বারটা দিয়ে রেখেছি সেখানে মেসেজ করো। ওখান থেকে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদের এই PDF গাইড বুকটা কিন্তু তোমাদের প্রোভাইড করে দেবো, যার মূল্য রয়েছে 125 টাকা। এটা কিন্তু প্রায় 100-র উপরে কিন্তু স্টুডেন্ট অলরেডি ক্রয় করে ফেলেছে, এবং এর রিভিউ কিন্তু ভালো পাওয়া যাচ্ছে, সকলে কিন্তু পছন্দ আসছে। এমন নয় যে সমস্ত বিষয় রয়েছে, সেটাও নয়, কিন্তু এমন কিছু বিষয় রয়েছে যেগুলো তোমাদের জানা দরকার। তাছাড়া আমি যে PDF ক্লাস করাচ্ছি সেগুলো তো অলরেডি ফ্রি অফ কস্ট তোমাদের দিচ্ছি। তো অবশ্যই যদি এটা সামনে রাখো এবং তার সাথে সাথে চ্যানেলের যে ক্লাসগুলোর PDF তোমরা পাচ্ছ টেলিগ্রামে, সেগুলো যদি করো
5-এ 5 কিন্তু যে ভাইবা রয়েছে সেটাতে কিন্তু তোমাকে কেউ আটকাতে পারবে না, আমি এটা শিওর বলতে পারি। কারণ প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে তোমরা দেখবে এই প্রশ্নগুলো কিন্তু সবথেকে আনকমন, অর্থাৎ যারা করাচ্ছে তাদের তো বলবো না যে খারাপ, কিন্তু তার থেকে কিন্তু অনেক বেশি করানো আছে আমার ক্লাসে, এবং আমি কন্টিনিউ করিয়ে চলছি ইন্টারভিউর আগে মুহূর্ত পর্যন্ত। ওকে, তো অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে এবং পিডিএফটি বাই করার চেষ্টা করবে। নেক্সট দেখো, তারপরে একটা প্রশ্ন 8 নম্বর, যে কি বলছে, ধরুন আপনার বিদ্যালয়ে 2 ঘন্টা করে কারেন্ট নেই, হতেই পারে বিদ্যালয়ে কারেন্ট নেই, এই মতাবস্থায় শিক্ষার্থীরা গরমে ক্লাস করতে পারছে না, অর্থাৎ এটা গরমকালের সময় যদি হয়, এক্ষেত্রে আপনার করণীয় কী? এবং বিদ্যালয়ের সামনে কোনো মাঠও নেই, এক্ষেত্রে আপনি কি করবেন? এ ধরনের যদি সমস্যার সম্মুখীন হও, এবং এগুলো সিচুয়েশন বেসড প্রশ্ন, এগুলো কিন্তু প্রায় করবে একটা কি দুটো, এগুলো গুগলি টাইপের প্রশ্ন ভাবতে পারো, যে এমনভাবে তোমাকে প্রশ্ন বলবে যে তোমার উত্তরটা যদি সেই মুহূর্তে না জানা থাকে তুমি কিন্তু স্কিপ করতে বাধ্য হবে। তার জন্য বলছি প্র্যাকটিস করো, চ্যানেলের সাথে যুক্ত থাকো, সাবস্ক্রাইব করো চ্যানেলটি, এবং বেল নোটিফিকেশন অন করে রাখো, প্রত্যেকটা ভিডিও কিন্তু এক এক করে প্রথম থেকে দেখা শুরু করো যারা নতুন আছো। তো কী বলবে না, বিদ্যালয়ের সামনে ছায়াযুক্ত কোনো মাঠ না থাকলেও এক্ষেত্রে আমি বিদ্যালয়ের বারান্দাটাকে ব্যবহার করতে পারি। অবশ্যই একটা যখন বিদ্যালয় থাকবে তার মধ্যে তো বারান্দা থাকবে, সেখানে তাদেরকে সহপাঠক্রমিক কার্যাবলীগুলো শেখাতে পারি। কারণ কি, একটা বিদ্যালয়ের যে শ্রেণীকক্ষের ভিতরে যে পরিবেশটা থাকে বারান্দার মধ্যে সেই পরিবেশটা থাকবে না, কিন্তু সেখানে কিন্তু যদি পাঠ্যক্রমভাবে নাও হয় সহপাঠক্রমিক কার্যাবলী তো করা যেতে পারে। তাহলে প্রশ্ন তো করতে পারে যে স্যার সহপাঠক্রমিক কার্যাবলী কী কী, না এখানে বলবে যেমন নাচ গান রয়েছে, আর কি আর থাকবে তার মধ্যে দেখো ছবি আঁকা রয়েছে, বিভিন্ন প্রতিযোগিতামূলকভাবে প্রশ্ন উত্তর কুইজ কম্পিটিশন এগুলোও করতে পারে। এদের কী হবে, তাদের সৃজনশীল বিকাশ ঘটবে। প্রধান শিক্ষকের সাথে কথা বলে কি করতে হবে না, বিদ্যালয় চলাকালীন সময়ে কারেন্ট নেই কেন জানার জন্য বিদ্যালয়ের নিকটবর্তী বিদ্যুৎ অফিসে ফোন করে বিষয়টি জানবো, এবং আমাদের অসুবিধার কথাটি তাদেরকে বলবো যে এখন বিদ্যালয়ে উপস্থিত সমস্ত ছোট ছোট শিক্ষার্থীরা গরমে খুব কষ্ট পাচ্ছে বা কষ্টে আছে, তাই তাড়াতাড়ি যেন কারেন্টটা দিয়ে দেয়। তো যতক্ষণ কারেন্ট না আসে ততক্ষণ এই বিষয়গুলো সব পাঠ্যক্রমিক কার্যাবলীগুলো তুমি করতে পারো একটা বিদ্যালয়ের মধ্যে। কখন? যখন কারেন্ট থাকবে না বা কারেন্টের অনুপস্থিতিতে। এবং এর কিভাবে এর উপায় বের করা যায় তার জন্য কারেন্ট অফিসের নিকটবর্তী বিদ্যুৎ অফিসে ফোন করে নিয়ে বিষয়টি নিয়ে আলোকপাত করা তাদের সামনে, এবং কারেন্টটি দিতে বলা বা বিদ্যুৎটি সরবরাহ করতে বলা। ওকে, নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, বিদ্যালয়ে ইটভাটার পরিযায়ী শ্রমিকের কিছু ছেলেমেয়ে প্রতিদিন মিড ডে মিল খাওয়ার জন্য বিদ্যালয়ে আসে, এক্ষেত্রে আপনি কি করবেন? দেখবে সামনাসামনি যে ইটভাটাগুলো থাকে, দেখবে থাকতেই পারে আমাদের গ্রামেগঞ্জে যে সমস্ত বিদ্যালয় রয়েছে সেখানে কিছু ইটভাটা থাকে, এবং সেখানে পরিযায়ী শ্রমিক অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে কিন্তু ইট তারা দিতে আসে, অর্থাৎ ইট বানায়, এবং সেখানে তাদের যে ছেলেমেয়েরা থাকে তারা তো পড়াশোনা করে না, কিন্তু মিড ডে মিল খেতে প্রায় বিদ্যালয়ে আসে। এক্ষেত্রে তাহলে আপনি কি করবেন? কি বলবে, আমি তাদের জন্য মিড ডে মিলের ব্যবস্থা করব সেটা ঠিক, তারপর তাদের পিতামাতার সাথে কথা বলবো এবং বোঝাবো, আর আমার বিদ্যালয়ে তাদের ছেলেমেয়েকে ভর্তি করার পরামর্শ দেবো। অর্থাৎ কি, কারণ তারা যখন পরিযায়ী কিছুদিন তো থাকবে, এমন নয় যে 4 দিন 5 দিন থাকবে চলে যাবে, 2 মাস 4 মাস 6 মাস থাকতেই পারে। তখন তাদের পিতামাতার সাথে গল্প করে বলা যে যতদিন আপনারা এখানে কাজ করছেন ততদিন আপনাদের ছেলে মেয়েদের এই বিদ্যালয়ে ভর্তি করান, কিছুটা হলেও শিক্ষা পাবে, এবং সাথে সাথে মিড ডে মিল আহারটাও তারা পাবে। বিদ্যালয়ের নানান রকম সুযোগ সুবিধা সম্পর্কে বলবো, এবং আশা করি তারা তাদের বাচ্চাদের সুন্দর ভবিষ্যতের জন্য আমার পরামর্শ মেনে নেবে। ওকে, নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আপনাকে দিয়ে অন্যান্য শিক্ষকদের থেকে বেশি ক্লাস করাচ্ছে আর বেশি বেশি করে খাটাচ্ছে, এক্ষেত্রে আপনি কি করবেন? এগুলো কিন্তু সিচুয়েশন বেসড এত সুন্দর প্রশ্ন যে এখান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন করবেই। তো কি বলবো এটা না, প্রথমত আমি প্রধান শিক্ষকের সাথে কথা বলবো, আগে আমাকে দেখতে হবে সে প্রধান শিক্ষকের আমার প্রতি কোনো ব্যক্তিগত আক্রোশ আছে কি না। যদি সেটা না থাকে তাকে বোঝাবো এবং বলবো যে স্যার অন্যান্য শিক্ষকরা সকলে মিলে সমান কাজ যদি করি সেক্ষেত্রে শিক্ষার্থীদের পঠন পাঠন ভালো করে দেওয়া যাবে। আমার একার পক্ষে বিদ্যালয়ের সব কাজ সামলে আজকাল আমি একটু মানসিক চাপে আছি। অবশ্যই তোমার যে ব্যক্তিগত ব্যাপার সেটা তুমি বলতেই পারো প্রধান শিক্ষক কাছে, এটা তোমার একটা রাইটস বলা চলে। তো সেক্ষেত্রে তারপর কী বলবে, আমি কোনোভাবেই শিক্ষার্থীদের কি আনন্দময় এবং মজার ছলে পাঠদান করানোর থেকে বঞ্চিত করতে পারবো না স্যার, তাই আমি আপনাকে সমান কাজ দিন তাই সকলের জন্য। তারপরেও সে যদি
না বোঝে বা তিনি যদি না বোঝেন, এক্ষেত্রে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বা সাথে কথা বলতে পারি। অর্থাৎ যদি ব্যক্তিগত কারণ হয়ে থাকে তাহলে তো অবশ্যই সেটা জানা দরকার, এবং যদি এমনিভাবেই তোমাকে বেশি ক্লাস করাচ্ছে তাহলে অবশ্যই তুমি বলবে যে না, একার দ্বারা চাপ নেওয়া সম্ভব নয়। এবং দেখো, একজন শিক্ষকের প্রতি সমস্ত শিক্ষার্থীর একভাবে পড়তে মানসিকভাবে নাও থাকতে পারে প্রস্তুত, তাই সমস্ত শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয়কে একসাথে সমানভাবে একটা বিদ্যালয়ে যখন তারা একসাথে কাজ করছে, ভাগ করে কিন্তু এই পাঠদান করানোটা আবশ্যিক এবং দরকার। এতে শিক্ষার্থীদের ভালো, এবং যে শিক্ষক মহাশয় বেশি ক্লাস করাচ্ছেন তার মানসিক চাপটাও কমবে। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, একটি শিশুর পিতামাতা আপনাকে দোষারোপ করছে, বাচ্চাটি বাড়ি গিয়ে কান্না করছে, আপনি তার ক্লাসের পড়া দেখেননি, এক্ষেত্রে আপনি কি করবেন? অর্থাৎ কি, একটা বিদ্যালয়ে যে শিশু রয়েছে তার আপনি হয়তো বা তুমি হয়তো যে ক্লাস কাজ দিয়েছো বা কিছু তাকে কাজ দিয়েছিলে সেগুলো হয়তো তুমি দেখোনি, তার জন্য সে কান্নাকাটি করছে এবং তার বাবা মাকে গিয়ে বলেছে, এক্ষেত্রে তুমি কি করবে? না, আমি সেই পিতামাতাকে বলবো যে এমনটা তো কখনো হয় না, হয়তো নির্দিষ্ট কোনো কারণ ছিল, যে কারণে দেখা হয়নি। আমি পরের দিন অবশ্যই তার পড়াটি দেখব, আর এমনটি যেন আর কোনো দিন না হয় সেদিকেও খেয়াল রাখবো। এখানে কিন্তু অভিভাবককে কোনোভাবে দোষারোপ করা চলবে না, এবং শিক্ষার্থীকেও দোষ দেওয়া চলবে না। তোমাকে বিষয়টা গুছিয়ে বলতে হবে এবং তাদেরকে বোঝাতে হবে যে হয়তো আমার ভুল হয়ে গেছে, পরের দিন এই ধরনের ঘটনা ঘটবে না, হয়তো কোনো কারণের বশত আমি দেখতে পারিনি, কিন্তু পরের দিন অবশ্যই এই বিষয়টা নিয়ে দেখব। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, দলগত শিখন কী? তো দলগত বা পিয়ার লার্নিং, ওকে, না শিক্ষার্থীদের ছোট ছোট কয়েকটি দলে ভাগ করে দেওয়া হয়, তারা নিজেরা আলোচনার মাধ্যমে, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিজেরাই শিখবে, জ্ঞান অর্জন করবে, মিথস্ক্রিয়া ঘটাবে। শিক্ষকের ক্ষেত্রে পর্যবেক্ষকের ভূমিকায় থাকবে, অর্থাৎ শিক্ষক থাকবে, সক্রিয় থাকবে, কিন্তু পুরোটা সক্রিয় নয়। তাদের বিষয় কোনো একটা আলোচনার বিষয় তাদের ধরো মনে করে দিয়ে দিল যে বৃক্ষরোপণ, এই নিয়ে একটা টপিক দিয়ে দিল যে তোমরা এই বৃক্ষরোপণ নিয়ে তোমরা আলোচনা করো, যে বৃক্ষরোপণ কেন দরকার, কীভাবে বৃক্ষরোপণ করতে হয়, বৃক্ষরোপণের ফলে কি ভালো প্রভাব আছে, বৃক্ষরোপণ না করলে কি কুপ্রভাব আছে পরিবেশের, এই সমস্ত বিষয়ে তোমরা আলোচনা করো। অর্থাৎ এখানে শিক্ষক মহাশয় একটা টাস্ক ম্যান হিসেবে কাজ করবে, তিনি তাদেরকে বিষয়টি তুলে ধরবেন এবং ওনার শিক্ষার্থীরা নিজেরাই সেটাকে দলে ভাগ করে বিষয়টি নিয়ে আলোকপাত করবে, আলোচনা করবে, এবং এইভাবে যে শিক্ষণটি ঘটে সেটাই হচ্ছে দলগত শিখন বা পিয়ার লার্নিং। ওকে, নেক্সট 13 নম্বর প্রশ্ন, যে শিশুর সৃজনশীল বিকাশ ঘটাবেন কিভাবে? এটা আমি অনেকবার করিয়েছি, কিন্তু তা একবার বলে দিচ্ছি। এক্ষেত্রে তাদের স্বপাঠক্রমিক কার্যাবলীতে অংশগ্রহণ করতে হবে, যেটা আমি প্রথমে যখন করিয়েছিলাম তখনই বললাম যে স্বপাঠক্রমিক কার্যাবলীর সাথে সাথে কি শিশুদের সৃজনশীল বিকাশ ঘটে, কারণ এই সৃজনশীল বিকাশের জন্য যেগুলো দরকার বা স্বপাঠক্রমিক কার্যাবলীতে যেগুলো রয়েছে সেটা হচ্ছে গান, নাচ, অভিনয়, ছবি আঁকা, এগুলো রাখতে হবে। তাদেরকে মুক্তভাবে কাজ করার এবং পড়ালেখার সুযোগও কিন্তু দিতে হবে, আর এভাবে কিন্তু একটা শিশুর সৃজনশীল বিকাশ ঘটতে পারে। নেক্সট 14 নম্বর প্রশ্ন, বিদ্যালয়ের পোশাকে বিশ্ব বাংলার লোগো দেওয়ার কারণ কি? এই যে বিশ্ব বাংলা দেওয়া রয়েছে দেখবে বিভিন্ন ইয়েগুলোতে, ড্রেসগুলোতে, এটা দেওয়ার কারণ কি? না কি বলবে? না পশ্চিমবঙ্গের প্রতিটি সরকারি বিদ্যালয়ে এবার চালু হচ্ছে অভিন্ন রঙের পোশাক, নীল সাদা রঙের। খুব সম্ভবত গরমের ছুটির পরে সমস্ত বিদ্যালয়ে প্রি প্রাইমারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা এই পোশাক পেয়ে যাবে। এই ইউনিফর্ম শার্টের পকেটের ওপরে থাকবে বিশ্ব বাংলা লোগো, আর বাংলার নাম বিশ্বের দরবারে পৌঁছাতেই বিদ্যালয়ের পোশাকে বিশ্ব বাংলা ব্র্যান্ড বা লোগো রাখার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, কারণ এটা হলো বাংলা সরকারের ব্র্যান্ড বা লোগো। অর্থাৎ বলতে পারি কি, আমাদের বাংলার যে একটা পরিচয়, একটা গর্ব, সেটা যেন প্রত্যেক শিক্ষার্থী যেন বুঝতে পারে, এবং তাদের একটাই পরিচয় যে সকলে বাংলার শিক্ষার্থী, বাংলার ভবিষ্যতের কি ভবিষ্যৎ একটা আদর্শ সমাজের মানুষ বলা যেতে পারে। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, বিশ্ব বাংলা লোগোটি হলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজ হাতে আঁকা এই বিশ্ব বাংলার চিত্রটি বা লোগোটি। ওকে, তো এই ছিল মোট তোমাদের আজকে কটা প্রশ্ন? 14টা প্রশ্ন ছিল।
তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, শেয়ার করো, আর অনুরোধ করে বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি কিন্তু কেউ অন করতে ভুলো না, কারণ প্রত্যেকটা ক্লাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং আগামী 2022 স্টেটে যারা ইন্টারভিউ নিচ্ছ তার প্রত্যেকটা ক্লাস দেখো, তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো প্রত্যেকটা লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো যাতে সকলে উপকৃত হয়। এবং কমেন্ট বক্সে কিন্তু নিচে কমেন্ট করে জানাও যে কোন কোন টপিকের উপরে তোমরা ভিডিও চাইছো এবং কতটা ভালো লাগছে, ক্লাসগুলো ভালো লাগছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর লাইক বাটনে কিন্তু একটা লাইক করতে কিন্তু কেউ ভুলো না, কারণ অনেক কষ্ট করে তোমাদের জন্য ক্লাসগুলো আমি তৈরি করে দিচ্ছি এবং প্রোভাইড করছি। ওকে, তো এই ছিল আজকে ভিডিও, পরের নেক্সট আবার দেখা হচ্ছে। ওকে, ধন্যবাদ, জয় হিন্দ।